দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় হার্নিয়ার সমস্যা, এবং এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ফাহমিদ উজ্জামান। ডাক্তার ফাহমিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আপনাকে। আমরা আজ কথা বলবো হার্নিয়া নিয়ে, এবং হার্নিয়া নিয়ে কিন্তু অনেক ধরনের কুসংস্কার আছে, অনেক ধরনেরই কথা আছে। তবে আজ দর্শকদেরকে আমরা জানাতে চাই আসলে হার্নিয়া কি, হার্নিয়া কেন হয়ে থাকে, এবং তার নানান প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর উত্তরই আপনার কাছ থেকে আজ আমরা জেনে নিব। তো প্রথমে একটু শুরু করি আসলে যে হার্নিয়া আসলে কি এবং কেন হয়ে থাকে। বেসিক্যালি হার্নিয়া সম্পর্কে আমরা আসলে এটা আমাদের প্রচলিত বাংলায় আমরা যে রোগীগুলো পেয়ে থাকি এরা এটাকে একশিরা হিসেবে আসলে চেনে। যে কোনো একদিকে শরীরের একটা অংশ, অন্ডকোষের অংশ বা অন্ডকোষের উপরিভাগ ফুলে গেলে এটাকে এরা একশিরা হিসেবে বলে। সাধারণত যদি জন্মগতভাবে কারো যদি কোনো মাংসপেশি বা শরীরের যে বাইরের স্তর এটা দুর্বল থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো অতিরিক্ত চাপে, যেমন যে বোঝা বহন করে বা কারো হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, অথবা কেউ হয়তো ধূমপায়ী, তার অনেক দিন ধরে একটা কাশির সমস্যা রয়েছে, এইসব ক্ষেত্রে শরীরের পেটের ভিতরে যে বাড়তি চাপ, এই কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেটের ভিতরের যে অংশগুলো, অন্ত্র বা অন্ত্রের অংশগুলো, এগুলো বাইরের এই দুর্বল যে মাংসের অংশটা এটাকে চাপ দিয়ে বের হয়ে আসে, যেটা ক্ষেত্র বিশেষে বাইরে থাকে, আবার হয়তো সে বিশ্রামে গেলে, শুয়ে পড়লে কমে যায়। রোগী আমাদের কাছে এসে বলে যে কোনো কোনো সময় ফোলা থাকে, কোনো কোনো সময় কমে যায়। ঠিক আছে, মাঝে মাঝে ব্যথা লাগে, এরকম একটা সমস্যা নিয়ে আসে। তো একটু যদি জানতে চাই যে হার্নিয়ার আসলে লক্ষণগুলো কি, বিশেষ করে আপনাদের কাছে এসে রোগীরা কোন লক্ষণগুলো নিয়ে বা কোন কমপ্লেইনগুলো নিয়ে আসেন? আসলে হার্নিয়ার লক্ষণগুলো যদি আমি প্রকারভেদের হিসেবে বলতে চাই, সাধারণত এটা সব বয়সের লোকজনের ক্ষেত্রে হতে পারে, পুরুষ মহিলা ব্যতিক্রম নয়, এবং শিশু বয়স থেকে বড়দের সবার। শিশুদের ক্ষেত্রে যেমন যেই লক্ষণগুলো নিয়ে আসে, দেখা যাবে যে হঠাৎ করে কোনো একটা অংশে শরীরের বাড়তি, মোস্ট ইম্পর্টেন্টলি হয়তো নাভির চারিদিকে অথবা কুচকির অংশে কোনো অংশে একটু ফোলা অংশ, যেটা বাচ্চার মারা হয়তো খেয়াল করে যখন বাচ্চা জোরে কাঁদছে সেই সময়, অথবা হয়তো সে মল ত্যাগের সময় এই ফোলা অংশটা দেখছে। আর বড়দের ক্ষেত্রে হয়তো সে কোনো সময় কোনো সমস্যা বোধ করে না, কিন্তু হঠাৎ করে হয়তো দেখছে যে কুচকির একটা অংশ ফুলে যাচ্ছে, যখন সে হয়তো বাজারের ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, অথবা অনেক জোরে কাশি দিচ্ছে, অথবা তার মলত্যাগের অভ্যাস যখন হচ্ছে, যখন একটু শক্তি দিয়ে মলত্যাগ করছে, তখন এই লক্ষণগুলো। এর বাইরে হয়তো অনেক সময় কেউ একটু ভারী বোধ করে, একটু ব্যথা ব্যথা লাগে, কিন্তু অনেক বেশি ব্যথা নিয়ে সাধারণত কেউ ফোলা। আচ্ছা, এই তো গেল সাধারণ কিছু ব্যথার কথা বললেন, যে কিছু অ্যাক্টিভিটিস করতে গেলে আসলে এই ধরনের ব্যথা সে অনুভব করছে। তো এখানে আসলে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণটা কি, বা রিস্ক ফ্যাক্টর কি আছে হার্নিয়ার? রিস্ক ফ্যাক্টর বেসিক্যালি এটা যদি কারো কোলাজেনের সমস্যা থাকে, জন্মগত কিছু সমস্যা আছে যেটা হয়তো জেনেটিক্যালি আসে, আর ভারী কাজ করেন যারা, যারা বোঝা বহন করেন, যারা হয়তো অনেক দিন ধরে এমন কিছু পেশার সাথে জড়িত, যেমন ডে লেবার যাদের কথা আমরা বলি, এদের সম্ভাবনা বেশি। বা অনেক স্ট্রেইনাস কাজ করেন কিন্তু তার শরীরের মাংসপেশির সংখ্যা প্রচুর, তাদের ক্ষেত্রে না। কিন্তু আবার খুবই হালকা পাতলা মানুষ, কিন্তু তার জন্মগতভাবে হয়তো শরীরের ওই অংশটুকু দুর্বল ছিল, মাংসপেশিটা, ওই কারণে সেই ক্ষেত্রে তার যদি এই বোঝা বহন বা কাশি বা কোষ্ঠকাঠিন্য থাকে, তখন তার এই ক্ষেত্রে হার্নিয়ার অংশটা বেশি প্রকট হিসেবে ধারণ করে। আচ্ছা, আপনি এখানে দুটো কথা উল্লেখ করলেন, যে আসলে জন্মগতভাবে হার্নি এবং একটা হচ্ছে নরমালি যে হার্নিয়াটা হয়ে থাকে। তো এখানে কি কোনো পার্থক্য আছে, যে জন্মগত হার্নিয়া বা অর্জিত হার্নিয়া, বা জন্মের পরে যে হার্নিয়াটা হয়? হ্যাঁ, জন্মগত হার্নিয়াটা সাধারণত জন্মের সাথে সাথে হয়ে যায়। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কিছুদিন পর্যন্ত আমরা অপেক্ষা করি, অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়। ঠিক আছে, কিন্তু অর্জিত যেটা পেশাগত কারণে বা শারীরিক অন্যান্য অসুস্থতার কারণে, বা মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির পরবর্তী সময়ে বা অস্ত্রোপচারের কোনো অপারেশনের পরবর্তী সময়ে যে হার্নিয়াগুলো হয়, এগুলো সাধারণত একা একা ঠিক হয় না।
এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতেই হবে। তো এই যে চিকিৎসকের কাছে যাওয়ার যে বিষয়টা, হার্নিয়া তো হচ্ছে মানে হুট করে হয় না, বা হচ্ছে খুব লং টার্ম পর্যন্ত ব্যথা সহ্য করার পর হয়তো চিকিৎসকের কাছে রোগীরা যান। তো কখন আসলে বুঝতে হবে যে এখন চিকিৎসকের কাছে যাওয়া অতি জরুরি? হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ সাধারণত আমরা এটাকে অবহেলা করি অনেক ক্ষেত্রেই। হার্নিয়া রোগীরা সাধারণত বলে আমার কোনো সমস্যা হচ্ছে না, মাঝে মাঝে ফুলছে, আবার মাঝে মাঝে ফোলাটা কমে যাচ্ছে, এই কারণে আমি আসলে কোনো সময় চিকিৎসা নেওয়ার প্রয়োজন বোধ করি না। কিন্তু আবার রিসেন্ট দেখা যাবে সে বলবে যে আমার 2-3 দিন ধরে একটু একটু ব্যথা হয়, আচ্ছা, বা আমার কোষ্ঠকাঠিন্যর সাথে এখন পায়খানার সমস্যা হচ্ছে, তার মানে পায়খানা করতে পারছি না আমি, পেটটা ফুলে যাচ্ছে, বা অনেক বেশি ব্যথা হচ্ছে, উপরের যে চামড়াটা এটা লাল হয়ে যাচ্ছে। এগুলো সবই হচ্ছে আমাদের জন্য সতর্কবার্তা বা খারাপ লক্ষণ যদি বলি। তখন রোগীর অবস্থাটা ঝুঁকিপূর্ণ দিকে চলে যাচ্ছে। এর আগ পর্যন্ত যে অবস্থাটা থাকে, এই সময় আমরা সহজেই অপারেশনটা করে নিলে এই অবস্থার দিকে আগায় না। আচ্ছা। কিন্তু যখন আমরা এই সতর্কবার্তাগুলো দেখি যে হয়তো তার অনেক ব্যথা হচ্ছে, বা পায়খানা আটকে গেছে, বা পেট ফুলে যাচ্ছে, বা উপরের যে চামড়ার অংশটা রয়েছে এটা লাল হয়ে গেছে, বা ওই জায়গাটা তাপমাত্রা বেড়ে গেছে, তখন আসলে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়, যেই ক্ষেত্রে আমরা অনেক সময় পরিকল্পনা মাফিক অপারেশনটা করতে পারি না। আচ্ছা, ডাক্তার ফাহমিদ, অনেকগুলো তথ্যই আপনার কাছ থেকে জেনেছি, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, এরপর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা আজ কথা বলছি হার্নিয়া নিয়ে, এবং তা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো উত্তর দেবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার ফাহমিদুজ্জামান। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আসলে হার্নিয়া কেন হয়ে থাকে, কি কারণে হয়, এবং লক্ষণগুলো আপনি আমাদেরকে জানালেন। এবার একটু জানতে চাই যে শিশুদের হার্নিয়াটাকে খুব গুরুত্বপূর্ণভাবেই দেখা হয়, যে বাচ্চাদের হার্নিয়া নিয়ে বিশেষ করে বাবা মা অভিভাবকদের মধ্যে কিন্তু চিন্তার বিষয়টা থাকে। তো এটা কি বড়দের হার্নিয়া থেকে শিশুদের হার্নিয়া কি কিছুটা আলাদা হয়ে থাকে, বা কেন এত বেশি গুরুত্ব দিয়ে এটাকে দেখা হয়? আসলে সত্যি কথা বলতে, যেটা হার্নিয়া গুরুত্বপূর্ণ তখনই যখন এটার ক্ষেত্রে আমরা যদি মেডিকেল টার্মে বলি যে এইটার যদি নেকটা বা গোড়াটা সরু হয়ে থাকে, তখন এর মধ্যে দিয়ে যে খাদ্যনালী যদি ভিতরে ঢুকে, তবে সেক্ষেত্রে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তখনই এটা আসলে জটিল আকার ধারণ করে। অন্যথায় যদি নেকটা বড় থাকে, তো সেক্ষেত্রে জটিল আকার ধারণ করে না। তো এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমরা যেটা বলি, শিশুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই জন্মের বেশ পরবর্তী সময়গুলোতে তাদের কিছু পরিবর্তন এবং বর্ধন হয়। তো ওই ক্ষেত্রে এই যে মাংসপেশির যে গ্যাপগুলো বা বিভিন্ন জায়গায় যে ডেফিসিটগুলো, এগুলো অনেক ক্ষেত্রেই নিজে নিজে ঠিক হয়ে যায় একটা নির্দিষ্ট বয়সের মধ্যে। তো এই কারণে ওই ক্ষেত্রে আমরা অপেক্ষা করি। কিন্তু যদি ইমার্জেন্সি যে লক্ষণগুলো আমরা বললাম সতর্কবার্তার মতো, যে তার কোনো কারণে ব্যথা, ওই জায়গাটা ফুলে আছে, তার মলত্যাগে সমস্যা হচ্ছে, বা অনেক বেশি পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছে ওই জায়গার, সেই ক্ষেত্রে অপারেশন ছাড়া বিকল্প নেই ইমিডিয়েট ভাবে। আমি অপারেশনের প্রশ্নগুলোতে আসব, তবে তার আগে কিছু প্রশ্ন একটু করতে চাচ্ছি যে আসলে হার্নিয়া যারা ভারী কাজ করেন তাদের কি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে? তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি থাকে যদি তাদের আগের থেকেই ওই জায়গাগুলোর যে মাংসপেশিগুলো এগুলো দুর্বল থাকে, সেক্ষেত্রে সেটা জন্মগতভাবে হতে পারে, বা তার আগে থেকে জন্মগতভাবে, অথবা হয়তো সে প্রেগন্যান্সির সময় তার হয়েছে, অথবা কোনো অপারেশন হয়েছে ওই সময়, ওই অপারেশনের কারণে হয়তো তার ওই মাংসপেশিগুলো দুর্বল হয়েছে গেছে। কারণ আমরা যে কোনো অপারেশনের পরেই বলি, যে কোনো স্কার যদি বলি আমরা, সাধারণত এটা সবসময় 70% পর্যন্ত পূর্বের অবস্থায় ফিরে যায়। আচ্ছা, বাদ বাকি ক্ষেত্রগুলোতে কিন্তু আসলে 100% বাইরে থেকে মনে হলেও পুরোপুরি স্ট্রেংথ বা তাই যদি শক্তি কারো হয় না। অস্ত্রোপচার হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু একটু এই ব্যাপারে সাবধান থাকতে হ্যাঁ, হবে, যে তার ভারী কাজ করার পরবর্তীতে সময় ক্ষেত্রে, ভারী হ্যাঁ, কাজ করার সময় যার জন্য ঝুঁকিটা কিন্তু বাড়বে। হচ্ছে এই যে প্রেগন্যান্সির পরে বা হচ্ছে যেসব মায়েরা হচ্ছে প্রসবের পরে কিন্তু ডাক্তাররা বলে দেন যে দীর্ঘ একটা সময় কিন্তু ভারী কাজ থেকে বিরত থাকতে হবে, বা যে কোনো অস্ত্রোপচারের পর কিন্তু ডাক্তার এই কথাটা বলে থাকেন। তো এবার একটু আমি জানতে চাচ্ছি যে কি কি পরীক্ষা নিরীক্ষা আছে, বা আপনারা ডায়াগনোসিসটা কিভাবে করে থাকেন হার্নিয়ার? আসলে হার্নিয়ার ক্ষেত্রে মূলত আমাদের ডক্টরদের যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং আমরা যেটাকে বলি ক্লিনিক্যাল এক্সামিনেশন, এইটাই মূলত প্রাধান্য পায়। এর বাইরেও যে পরীক্ষাগুলো আছে, এর মধ্যে আমরা সিটি স্ক্যান বা এমআরআই, যেটার হয়তো আমরা এটার ব্যাপ্তিটা বোঝার জন্য অনেক ক্ষেত্রে করি, কিন্তু আমরা মেইনলি গুরুত্ব দিই আমাদের নিজেদের যে পরীক্ষা নিরীক্ষা বা ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটার উপরে বেসিস করেই আমরা আসলে হার্নিয়াটাকে নির্ধারণ করে ফেলি, যেটা হচ্ছে সেভাবে কোন ধরনের। ডায়াগনোসিসটা করা হয়ে থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে ডায়াগনোসিসটা হয়ে গেল, তো অপারেশন করবার সিদ্ধান্তটা আপনারা কখন নিয়ে থাকেন? কোন ক্ষেত্রে অপারেশনটা করেন এবং কোন ক্ষেত্রে আসলে মেডিসিন দিয়ে ঠিক করা যায়? প্রথমেই বলে রাখি যে আসলে হার্নিয়া যদি কারো একবার হয়ে থাকে,
কোনো প্রকার ওষুধের ফলে এটা কমে যাবে এটা আশা করা ভুল। আচ্ছা, মানে অস্ত্রোপচারটা লাগবে। আপনাকে যদি সম্পূর্ণভাবে এটা আগের অবস্থায় ফেরত আনতে হয় তাহলে অবশ্যই এটাকে অস্ত্রোপচারে যেতে হবে, এক নাম্বার। এখন কোন ক্ষেত্রে আমরা অস্ত্রোপচারে যাব এবং কোন ক্ষেত্রে না, এইটা যে সতর্ক বার্তাগুলো বললাম, যে হঠাৎ করে ব্যথা, পেট ফুলে যাওয়া বা মলত্যাগে অসুবিধা হওয়া, চামড়ার তাপমাত্রা বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো যখন বোধ করবেন তখন আসলে আমাদের অপেক্ষা করার আর কোনো সুযোগ থাকে না। এই লক্ষণগুলো দেখা দেওয়ার আগেই এই কারণে সুবিধামতো সময়ে অপারেশনটা করে নিতে হয়। বারবার কিন্তু আমরা এই কথাটি বলছি যে সময় মতো অপারেশন করাটা খুব দরকার। আমি যতটুকু শুনেছি যে দেরি করে যদি অপারেশন করা হয় তাহলে মানে অস্ত্র আটকে যাওয়ার একটা ঝুঁকি থাকে, এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, অন্ত্র আটকে গেলেই ওই যে আমি যেটা বলেছি যে পেট ফুলে যাচ্ছে এবং সে মলত্যাগ ব্যাহত হচ্ছে তার, এবং ওই জায়গায় ব্যথার পরিমাণ এমন বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা অপারেশন যখন জরুরি ভিত্তিতে করব, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি অন্ত্র আটকে যায় তখন এর রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন অন্ত্রের ওই অংশটুকু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তখন এমনও আছে হার্নিয়া অপারেশন করতে যে আমাকে অন্ত্রের ওই অংশটুকু কেটে ফেলে দিতে হয়, এবং তখন এটা অনেক বড় একটা অপারেশনের দিকে চলে যায়, যে ক্ষেত্রে বিকল্প হয়তো আমাদের পায়খানার রাস্তা পেট দিয়ে বের করে দিতে হতেও পারে। অর্থাৎ এই ছোটখাটো একটা হার্নিয়া থেকে অনেক বড় ধরনের কিন্তু একটা যদি সময় মতো আমরা অপারেশনটা না করি। আচ্ছা, তো এবার অপারেশন নিয়ে একটু কথা বলছিলাম যে আধুনিক সার্জারি কি কি রয়েছে হার্নিয়ার জন্য? আধুনিক সার্জারি এখন তো আসলে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যতগুলো অপারেশন বিশ্বের বিভিন্ন জায়গা হয়, বাংলাদেশের সবগুলো অপারেশনই আমরা করে থাকি, এবং আমাদের সবাই এই অপারেশনগুলোর সাথে ওরিয়েন্টেড। ঠিক আছে, কিন্তু হয়তো একটু খরচের বেশি তারতম্যের কারণে হয়তো অনেকে আধুনিক পদ্ধতিটা নিতে পারেন না, কিন্তু তারপরও আধুনিক পদ্ধতিতে মূলত হার্নিয়া অপারেশনগুলো আমরা দুভাবে করে থাকি। একটা হচ্ছে ওপেন মেথড এবং আরেকটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ মেথড, যে ক্ষেত্রে হয়তো ল্যাপারোস্কোপি যেটাকে মানুষ বলে সেইভাবে। এই দুইটা মেইনলি। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটা হাসপাতাল, সেখানে সরকারি একটা হাসপাতাল। তো সেখানে হার্নিয়া ট্রিটমেন্টের জন্য আসলে কেমন খরচ লেগে থাকে বা হার্নিয়ার অপারেশনগুলো কি সংখ্যক রোগী নিয়ে আপনারা করছেন? প্রথমে বলে থাকি আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু একটা সরকারি হাসপাতাল, এখানে ডাক্তারদের বা রোগীর নিজস্ব কোনো বাড়তি কোনো খরচ নেই। এখানে যেই অংশগুলো সাপ্লাই থাকবে সেগুলো রোগী সম্পূর্ণ ফ্রি পাবে। এর বাইরে যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় সেইটা রোগী কিনে দেবে। আচ্ছা, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে ওই সময়টায় যে জিনিসটা সাপ্লাই নেই সরকারের পক্ষ থেকে বা শেষ হয়ে গেছে, তখন সময় ভেদে স্বল্প মূল্যে খরচটা আমরা বলতে পারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হার্নিয়ার অপারেশনটা করে থাকে এবং সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে। আচ্ছা ডাক্তার ফাহমিদ, আরো প্রশ্ন থাকবে, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। আমরা আজ কথা বলছি হার্নিয়া নিয়ে, এবং হার্নিয়ার এই বিষয় সংক্রান্ত যে কোনো তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার ফাহমিদ উজ্জামান। আমরা কথা বলছিলাম হার্নিয়া নিয়ে, এবং এতক্ষণ আমরা সার্জারি নিয়ে এবং চিকিৎসা নিয়ে কথা বললাম। এবার একটু ঝুঁকি নিয়ে বা কমপ্লিকেশনগুলো নিয়ে একটু কথা বলতে চাই, যে হার্নিয়ার পরবর্তীতে কোনো ঝুঁকি আছে কিনা, তাছাড়া কোনো কমপ্লিকেশনগুলো আসলে কি কি থাকতে পারে? আসলে এখানে একটা জিনিস বলে রাখতে হয়, যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীরা আমাদের কাছে আসেন যে আমি তো একবার অপারেশন করেছি, আবার কেন হলো। আসলে নিয়ম কানুন না মানলে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনেক ভারী কাজ করেন, তো সেই ক্ষেত্রে অপারেশনের পরবর্তী সময়ে বা কোনো অপারেশনের পরবর্তী নানা রকম কমপ্লিকেশন, যেটা ইনফেকশনের কথা, এই ক্ষেত্রে হার্নিয়া হওয়ার ঝুঁকি আবার থেকে যায়। আচ্ছা, ইনফেকশনটা আসলে কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? ইনফেকশনটা আসলে আপনার বেশ কিছু কারণের উপর নির্ভর করে। যেমন যদি রোগীর আগে থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খান, আচ্ছা, ম্যালনিউট্রিশন থাকে, বা ডায়াবেটিস জাতীয় সমস্যা থাকে যেটাতে তার ইমিউনিটি কম্প্রোমাইজ। আচ্ছা, আমি এখানে ছোট্ট একটা প্রশ্ন যোগ করছি, যে অনেকে কিন্তু হার্নিয়ার জন্য হোমিওপ্যাথির ওষুধ খেয়ে থাকেন। তো হোমিওপ্যাথির ওষুধ খেলে কি হার্নিয়া সেরে যাওয়ার সম্ভাবনা না, থাকে? এটা সম্পূর্ণ অস্ত্রোপচারযোগ্য একটা চিকিৎসা ছাড়া এটার কোনো রকম কিওর পসিবল না। যে কোনো ওষুধই পসিবল না, এটাই আমরা স্পষ্টভাবে কিন্তু আজকে বলছি যে এটা অস্ত্রোপচার ছাড়া আসলে কোনো উপায় নেই। জি, এরপর যেটা বলছিলেন কমপ্লিকেশন নিয়ে। আচ্ছা, তো ইনফেকশন এই ধরনের রোগীদের আসলে বেশি হয়। তো ইনফেকশন হয়ে গেলে যেটা হয়, সেক্ষেত্রে আসলে সার্জারির যে সাফল্যের হার এটা অনেক কমে যায়। এটা একটা বড় প্রবলেম। আবার হার্নিয়া পরবর্তী কিছু সময়ে ওই অংশটুকুতে ব্যথা বা ফোলা ফোলা ভাব বা ওই জায়গাটায় একটু অবশ বোধ হওয়া, এটা খুবই স্বাভাবিক, যেটা সময়ের সাথে ঠিক হয়ে যায়। সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা
এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নয়, যেটা অনেক বড় ক্ষতির কারণ। তবে বলার বিষয় একটাই, জরুরি এবং সতর্ক যে বার্তাগুলো যেইগুলো বলা হলো, এই লক্ষণগুলো দেখানোর আগেই যখনই আপনি ফোলা বোধ করবেন, যেটা হয়তো শরীরের যে কোনো অংশেই হতে পারে, যেটা হয়তো নিজে নিজে চলে যায়, সেই অবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হন এবং দ্রুততার সাথে নিজের সময় মতো প্ল্যান করে অপারেশনটা করে ফেলা ভালো। অন্যথায় অন্ত্র কেটে ফেলার এবং ইনফেকশন হওয়ার একটা বিশাল ঝুঁকি থাকে, যেখানে হয়তো আপনাকে পেটের মধ্যে বিকল্প রাস্তাও তৈরি করে দিতে হতে পারে। আচ্ছা, আমরা চাই না যে পেটের মধ্যে আসলে এরকম বিকল্প রাস্তা কারো তৈরি হোক। তার জন্য অবশ্যই হচ্ছে আমাদের দর্শকদেরকে বলবো যে ছোটখাটো অবস্থায় যাতে হচ্ছে আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের কাছে গিয়ে এই যে অস্ত্রোপচারটা সেটা যাতে আমরা করে ফেলি। তো এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে আসছি। আমাদের রোগীর জন্য আপনি কি বার্তা দেবেন, যে যাদের হার্নিয়ার এই সমস্যায় যারা ভুগছেন তারা আসলে কি করবেন? তাদেরকে বলবো যে আসলে আশেপাশে অস্ত্রোপচারকে ভয় না পেয়ে আশেপাশে যে কারো ওষুধের দোকান থেকে বা যারা অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার নয়, তাদের সাথে পরামর্শ না করে যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তার যে বিএমডিসি রেজিস্ট্রেশন সম্পন্ন, তার সাথে পরামর্শ করে দ্রুততার সাথে এটার সাথে যথাযথ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বড় ঝুঁকির সম্ভাবনা থাকবে, যেটা হয়তো আপনার প্রাণঘাতী হতে পারে। আচ্ছা, তো এই যে সার্জারির কথা বললেন, তো কোন সার্জনের কাছে আসলে আমাদের রোগীরা যাবেন? এখানে একটা কনফিউশন থাকে যে আসলে কারা হচ্ছে এই অস্ত্রোপচারটা করে থাকেন। হার্নিয়া সার্জারির জন্য আসলে জেনারেল সার্জন যারা, তাদের সবাই এই অপারেশনটা করে থাকেন। যে কোনো জেনারেল সার্জন হার্নিয়া অপারেশন করে থাকেন। তো হার্নিয়ার অস্ত্রোপচারের পরবর্তীতে আমাদের যে রোগীরা আছেন তাদের লাইফস্টাইলটা আসলে কি থাকে, বা আপনারা কি সাজেশন করে থাকেন তাদের লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করতে হবে? আমরা খুব বেশি মডিফিকেশনের জন্য না, তারা কিছু সময়ের জন্য, সেটা 1.5 মাস থেকে 6 মাস হতে পারে, এই সময়ের মধ্যে তারা ভারী কাজটা পরিহার করতে বলি আমরা, যাতে এর মধ্যে যেই আমরা যদি এখানে যে বাইরে থেকে ম্যাশ দেওয়া হয়, অনেক সময় ম্যাশ দেওয়া হয় এবং শরীরের যে ক্ষত অংশটা, এটা আগের অবস্থায় ফিরে এসে ওই জায়গাটাকে আরো মজবুত করে দেয়। এই কারণে আমরা বলি এটা। এছাড়া সেই সময়সীমাটা কতদিন হতে পারে? এটা 3 মাস থেকে 6 মাস। 3 মাস থেকে 6 মাস। আচ্ছা, আমরা সেফটি মেজার্স নিয়েই বলি এটা। আচ্ছা, তো এই যে ধরেন 3 মাস থেকে 6 মাস, আমি যদি এখানে একটা প্রশ্ন যোগ করি যে যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের তো হাঁটাচলা করাটা খুব ইম্পর্টেন্ট থাকে, তো তারাও কি হচ্ছে বেড রেস্টে থাকবেন নাকি এই যে না, স্বাভাবিক যে এটা বেড হাঁটাচলা? রেস্ট না, তারা ভারী কাজটা পরিহার করবেন। হয়তো যে নর্মাল জীবনযাত্রা, এটা 10 দিন পর থেকেই সে নর্মাল জীবনযাত্রা চলে যাবে, এবং ল্যাপারোস্কোপি সার্জারির মাধ্যমে যদি করি তাহলে হয়তো 3 দিন পর থেকে সে চলে যেতে পারে, কারণ আমরা একদিনের মধ্যেই রোগীকে ছুটি দিয়ে দিই। নর্মাল জীবনযাত্রা সে চলবে, কিন্তু সে যে বোঝা বহন বা হয়তো মানে ভারী যে কোনো কাজ সেটা সে যাতে 3 মাস অ্যাভয়েড করে। তো এরপরে ডাক্তারের কাছে ফলো আপের জন্য কতদিন পর পর হচ্ছে আপনারা রোগীকে ডেকে থাকেন? এটা সে তার সমস্যা বোধ করলে আসবে, এছাড়া নির্দিষ্ট কোনো ফলো আপের প্রয়োজন নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডাক্তার ফাহমিদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং হার্নিয়া নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সাথে করবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন ডাক্তার ফাহমিদ উজ্জামানের কথা। উনি হার্নিয়া নিয়ে আমাদের সাথে আজ অনেক বিষয় নিয়ে আলোচনা করলেন। হার্নিয়া কেন হয়ে থাকে, হলে কি করণীয়, লক্ষণগুলো কি রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা উনি যেটা বললেন যে হার্নিয়া একমাত্র চিকিৎসা হচ্ছে অস্ত্রোপচার, এবং সময় থাকতে একদম ছোট অবস্থায় যদি এই হার্নিয়ার অস্ত্রোপচারটা বা অপারেশনটা করা হয় তাহলে বড় যে কোনো ঝুঁকি কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি। সুতরাং ছোট যে কোনো সমস্যা হার্নিয়ার যদি থেকে থাকে আমরা একজন জেনারেল সার্জনের কাছে গিয়ে এই অস্ত্রোপচারটা যাতে করে ফেলি, যাতে করে পরবর্তীতে ভবিষ্যতে বড় ধরনের কোনো ঝুঁকি আমাদের না হয়ে থাকে। দর্শক, আবারও দেখা হবে, আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে।